মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি প্রফেসর খালেদ হোসেন, যিনি সিলেটের তরুণদের কাছে অতি জনপ্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় রোবোটিক জগতে তিনি একটা নতুন মাত্রা যোগ করেছেন। একটা নতুন বিপ্লবের স্বপ্ন দেখে কাজ করছেন। খালেদ ভাই, এই যে একটা ব্যতিক্রমী উদ্যোগ, এই যে আমাদের তরুণদের আন্তর্জাতিকতায় পৌঁছে দেওয়া যে আপনার প্রয়াস, এই স্বপ্নটা আপনার কবে থেকে শুরু হয়েছে? ধন্যবাদ আপনাকে প্লাস আমাদের যারা দর্শক বৃন্দ আছেন দেখছেন সবাইকে ধন্যবাদ। অনেক বছর আগ থেকেই আমার একটা চিন্তা ছিল, আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সেখানে আমি শিক্ষকতা করে আসছি 2005 সাল থেকে। আগে আমি বিভাগীয় প্রধান ছিলাম, তারপরে এখন আমি ডিন হিসেবে আছি। তো চিন্তাটা আসছিল আসলে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট যারা, তাদের নিয়মিত চর্চার মধ্যে থাকতে হয়। তো বিভিন্ন ধরনের ইভেন্টে পার্টিসিপেট করতে হয়, প্র্যাকটিস সেশন করতে হয়। আমাদের দেশে এ ধরনের সারা বছরে বিভিন্ন ধরনের ইভেন্ট চলতেই থাকে, বাট খেয়াল করলাম যে সবগুলোই ম্যাক্সিমামই হচ্ছে আমাদের ক্যাপিটাল বা ঢাকা কেন্দ্রিক। বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, প্রোগ্রামিং বুট ক্যাম্প বা বিভিন্ন ধরনের যা অ্যাক্টিভিটি গুলো, প্রায় সবগুলোই ঢাকা কেন্দ্রিক। এতে যেটা হলো, মানে যেটা সমস্যা আমি ফিল করলাম, যে আমাদের বাচ্চাদেরকে আমরা চাইলেও সবসময় এখানে পাঠাতে পারতাম না। কারণ সিলেট থেকে ঢাকায় কোনো 3 দিনের একটা ওয়ার্কশপ বা সেমিনার বা বুট ক্যাম্পে পাঠাতে হলে সেখানে থাকা খাওয়ার একটা বিষয় আছে, যাতায়াতের বিষয় আছে, নিরাপত্তার বিষয় আছে যদি মেয়েরা এই টিমে থাকে। তো ইচ্ছা থাকা সত্ত্বেও সেগুলো আমরা চাইলেও সবসময় আমাদের ছেলেদের বা মেয়েদেরকে ওদিকে পাঠাতে পারতাম না ট্রেনিং এর জন্য। বাট আমি ফিল করতাম সবসময় যে তাদেরকেও এই সুযোগ দেওয়া দরকার। আমি মনে করতাম যে আমাদের সিলেটের যারা তরুণ সমাজ আছে তারা এই সুবিধাগুলো আজ থেকে বঞ্চিত হচ্ছে, এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি গুলো হচ্ছে এবং যেগুলো খুব দরকার আসলে আজকের টেকনোলজির যুগে, এটা খুব দরকার। তো তখন থেকে আমার ইচ্ছা ছিল সিলেটে কিছু একটা করার। তো ইনিশিয়াল ঠিক রোবোটিক্স নিয়ে পার্টিকুলার চিন্তা ছিল না, আমার ছিল চিন্তাটা যে একটা সিলেট একটা ভালো মানের স্কুল করব প্রথমে, এবং সেই স্কুলে এই ধরনের টেকনোলজি একটা ভালো ল্যাব থাকবে এবং ল্যাবের মধ্যে টেকনোলজি নিয়ে শিক্ষার্থীরা নাড়াচাড়া করবে, আস্তে আস্তে উৎসাহ পাবে, কাজ করবে। সিলেটে যে ভালো স্কুল নাই তা আমি বলছি না, অবশ্যই ভালো ভালো স্কুল আছে, অনেকগুলো ইংলিশ মিডিয়াম বলি, বাংলা মিডিয়াম বলি, অনেকগুলো স্কুল আছে। বাট এ ধরনের কাজগুলো আসলে আমি কোন স্কুলে খুব একটা, আমি এখন পর্যন্ত খুব একটা দেখি নাই, যে টেকনোলজি নিয়ে একটু ফোকাস করে ওইটা কাজ করা বা নতুন প্রজন্মকে এগুলো পরিচয় করিয়ে দেওয়া বা কাজ করা। তো ইনিশিয়ালি আমার স্বপ্ন ছিল একটা স্কুল দিব, একটা আইডিয়াল স্কুল। আপনার যে স্কুলের চিন্তা ছিল, তখন আপনি কি কোনো সিলেটের অন্তত বর্তমানে যে একটু অগ্রসর স্কুল যেগুলো আছে এর কারোর সাথে কি কথা বলেছিলেন? মানে কারোর সাথে কি না পার্টনারশিপে যাওয়ার মতো চিন্তা করেছিলেন? না, ওইরকম কোনো পার্টিকুলার চিন্তা করি নাই বা কোনো অ্যাকশন এরকম নেই নাই। এটা আমার মনের মধ্যেই চিন্তাটা ছিল যে কোনোদিন যদি পারি একটা স্কুল দিব। একটা সময় উপলব্ধি করলাম যে আসলে এরকম একটা স্কুল আমার একার পক্ষে দেয়া সহজ কাজ না, যেহেতু আমি চাকরিও করে নিজে। স্কুল স্কুল দেয়া ম্যানেজমেন্টের এরকম আরেকটা একটা কাজ তো অনেক আছেই, বড় একটা। সেটআপ ইত্যাদি। এক্স্যাক্টলি জি। তো তখন আচ্ছা, আমি এই একটু ফাঁকে চিন্তা করলাম যে তাইলে অন্য কিছু করা যায় কিনা, একটা ছোট স্কেলে। এখানে আরেকটা কাহিনী আছে, আমি একটু শেয়ার করি। কারণ তাইলে অ্যাকচুয়ালি এই সাইবারনেটিক্স রোবো মানে লিমিটেড কোম্পানিটা কেন ফর্ম করলাম, আমার বাচ্চাটা যখন খুব ছোট তখন আমি খেয়াল করলাম যে আমার বাচ্চাটা ঠিক মতো বসতেও পারে না, হাঁটা তো দূরের কথা, কিন্তু মোবাইল ফোনে টিপে টিপে আইকন গুলো দেখে দেখে সে ওই বিভিন্ন গেমস বা ভিডিও গুলা বা তার যে এডুকেশনাল কিছু অ্যাপ ছিল সেগুলো সে বের করে ফেলতে পারে। তো ওই এখন সময় বিষয়টা হলো ওই সময় আমি যেহেতু এই ফিল্ডে আছি, আমি জানি দুনিয়াটা এখন টেকনোলজির যুগ, যুগ যেদিকে যাচ্ছে ভবিষ্যতে আরো টেকনোলজি ইমপ্লিমেন্টেশন হবে। আমাদের অলরেডি হয়ে গেছে, সমাজের সব জায়গায় টেকনোলজির ছোঁয়া, বাসা বাড়িতে মানুষের ব্যক্তিগত জীবনে এখন টেকনোলজির ছোঁয়া। টেকনোলজি ভালো দিকগুলোর দিকে তাকে সাথে আমি পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি না কেন। মানে এটা আসলে ম্যানেজমেন্টের ব্যাপার, যে আসলে তারে এক্স্যাক্টলি ভালো খোরাক দিতে হবে যাতে ভালো বাদগুলো কিছু, না করে ভালোটাতে থাকে।
এক্স্যাক্টলি। কারণ আমি যেটা খেয়াল করলাম যে বাচ্চারা ওই টেকনোলজি বলতে ওই ভিডিও গেমস খেলা আর ইউটিউব দেখা আনপ্রোডাক্টিভ কাজগুলো করা সেটাই মিন করে এবং প্রচুর সময় ব্যয় করে। বাবা মারা অনেক সময় নিজেরা ব্যস্ত থাকেন, সো বাচ্চাকে একটা মোবাইল দিয়ে রেখে দেন এবং সে করতে করতে একসময় এডিক্টেড হয়ে যায়। তো আমি চিন্তা করলাম না, টেকনোলজি থেকে দূরে রাখা যাবে না, তাহলে জীবন যুদ্ধে পিছিয়ে যাবে। সো তাকে টেকনোলজির মধ্যেই রাখতে হবে, বাট ইন এ পজিটিভ ওয়ে। যে আমি যদি বুঝাতে পারি তাদেরকে যে কম্পিউটার বা মোবাইল ফোন শুধু ভিডিও গেম খেলা বা ভিডিও দেখার জন্য না, এটা দিয়ে অনেক মজার কাজ করা যায়, প্রোডাক্টিভ কাজ করা যায় এবং সেই সাথে মজাও পাওয়া যায়। হ্যাঁ, গেম খেলে যেরকম মজা, এটা তার ভবিষ্যতের পাথে হয়ে যাবে, ভবিষ্যতে এক্স্যাক্টলি আমার জন্য একটা সিঁড়ি হয়ে যাবে, তাই না? সে যদি এক্স্যাক্টলি এটাই মূল উদ্দেশ্য। তো সাইবারনেটিক্স রোবো এই কোম্পানিটা দেওয়ার পিছনে মূল ওই ঘটনাটাই, সেই চিন্তা থেকেই যে ওদেরকে কিছু নতুন জিনিসের সাথে পরিচয় করে দেয়া, ইন্টারেস্টিং কিছু জিনিসের সাথে। কিভাবে শুরু করলেন, আপনার যাত্রাটা কিভাবে শুরু হলো? ঘুরে ফিরে স্কুলের কথাই আমি একজনের সাথে শেয়ার করেছিলাম, আমার এক কাজিন, এক ছোট ভাই। তো সেও বলছিল যে আপনার স্কুল দিলে এরকম একটা ল্যাব দিয়েন, সুন্দর একটা ল্যাব। ওই দিন শুধু গল্পই করেছি, কোনো সিদ্ধান্ত বা এরকম কোনো চিন্তা ছিল না। 2-1 দিন পরে হঠাৎ করেই মানে এটা খুব সাডেনলি হয়ে গেছে, কেমনে যেন যে করে ফেলি একটা, দেখি না কি হয়। হ্যাঁ, একটা শুরু করি, একটা বেসিক এস্টিমেশন করলাম যে কেমন খরচ হতে পারবে, কিরকম কি লাগবে সেটআপ একটা দিতে, এবং প্রায় ওই 1 মাসের ভিতরেই ছোট্ট একটা বাসা ভাড়া নিলাম এবং ওখানে কয়েকটা রুম ছিল এবং ওখান থেকেই আমরা আসলে শুরু করলাম জিনিসটা। সেটা সিলেটের পাঠানটোলায়। 2 মাস পরেই দেখলাম যে না, ওখানে জায়গা হচ্ছে না। তখন আমরা আরেকটা জায়গায় গেলাম, বাজারের ফাজিল জায়গা। মানে দ্রুত রেসপন্স পেয়েছেন? এটা মোটামুটি দ্রুত রেসপন্স পাচ্ছিলাম এবং বুঝতে পারছিলাম যে এটা চাহিদা আছে। তবে যেহেতু নতুন জিনিসটা, একদম নতুন, রোবোটিক্স, ইলেকট্রনিক্স, কোডিং, আমাদের গার্জেনরাও অনেকে কিন্তু এই ব্যাপারে এখনো অবগত না যে আসলে জিনিসটা কি। পুরনো জেনারেশন যারা আছেন, শিক্ষিত জনেরাও এক্ষেত্রে কিন্তু অনেক পিছনে। এক্স্যাক্টলি 2018-এ আমি এটা শুরু করি, অক্টোবর-নভেম্বরের দিকে। এরপর তো 1 বছর গেল, আমরা সেট আপ হতে কোভিডের ধাক্কা চলে আসলো। মানে ক্লোজের মতো কাছাকাছি এরকম ভিতরে চলছিল, বা তত অ্যাক্টিভিটি ছিল না। খুব লিমিটেড কিছু কোর্স ছিল, মানে বাচ্চাদেরকে নিয়ে ইলেকট্রনিক্স এবং রোবোটিক্স এর কিছু কোর্স নিয়ে শুরু করেছিলাম। যখন কোভিড চলে আসলো তখন তার সব ক্যাম্পাস বন্ধ, বাইরে যাওয়া বন্ধ, সবকিছু অফ হয়ে গেল। তখন আমরা অনলাইনে ট্রায়াল বেসিসে শুরু করলাম। যদিও শুরুতে আমরা খুব কনফিডেন্ট ছিলাম না যে অনলাইনে এই জিনিসগুলো শেখাবো কি করে, এটা তো হাতে কলমে শেখানোর জিনিস, টেকনোলজির বিষয়গুলো। সারপ্রাইজিংলি মানে খুব ভালো রেসপন্সও পেলাম এবং আউটকামটা খুব ভালো ছিল, যেটা আমরা এক্সপেক্ট করি নাই। বাচ্চারা এত সুন্দরভাবে শিখছিল বা নিতে পেরেছে, চিন্তা ছিল যে একটা টেম্পোরারি সলিউশন হিসাবে কোভিড আছে, আমরা অনলাইন করবো, তারপর আবার ক্যাম্পাস বেসড ব্যাক করবো। 1997-এ আপনি হয়তো জানেন ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, BBIS, রাইট। ইটস মাই ব্রেন চাইল্ড। এটা উদ্যোক্তা আমি ছিলাম। তারপরে কাজী এনাম আহমেদ, ওই যে তখন কাজী মেনশন জিন্দাবাজারের কাজী ভাই, উনি তখন চেয়ারম্যান। তারপরে আমাদের ওনার বন্ধু বান্ধব কয়েকজন আমার সাথে উৎসাহিত হলেন। তারপরে আমরা এই স্কুলটা শুরু করলাম। ওই স্কুলটাতে আমরা প্রথম একেবারে নার্সারি ক্লাস থেকে কম্পিউটার শুরু করেছিলাম। আচ্ছা, মজার বিষয় ছিল তখন সিলেটে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যেমন শাহজালাল ইউনিভার্সিটি, জাফর ইকবালের ছেলে, ম্যাথমেটিক্স এর যে টিচার ছিলেন উনার ছেলে, আমাদের বিভাগীয় কমিশনারের বাচ্চা, ক্যারিয়ার কলেজের প্রিন্সিপালের বাচ্চা, মানে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ছেলেমেয়েরা আমার স্কুলে ভর্তি হয়েছিল। আমার ভাগ্নে একসময় পড়ছে। তারা এই যে আপনার সাফল্য, মানে এটাকে আমি একটু সাপোর্ট দেওয়ার জন্য এই কথাটা বলছি। আমি যে আইডিয়াটা শেয়ার করেছিলাম, স্কুল করার আগে প্রথম দিন 52 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছিলেন, ভর্তি ফিস ছিল 5,000 টাকা। আচ্ছা, মানুষ যে রেসপন্স করে এবং চাহিদা যে আছে ঠিক মতো তুলে ধরতে পারলে বা প্রচার করতে পারলে, এই কথাটা বোঝানোর জন্য। এবং আপনি শুনে খুশি হবেন, আল্লাহর মতে আপনি এই জায়গায় আসছেন এবং বহুদূর যাবেন। আমরা বাংলাদেশে যে প্রথম কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা হয় হোটেল শেরাটনে, বাংলাদেশের প্রথম কোন স্কুল আমরা আবেদন করেছিলাম।
আচ্ছা, এবং ওকে, তারা গ্রেট। তাজ্জুব হয়ে গিয়েছিল একটা স্কুল কিভাবে আবেদন করে, কিভাবে আমাদের তারা গ্রহণ করবে। আমি তাদের অনেক বুঝিয়েছিলাম, আমাদের সুযোগ দিয়া দেখেন, আপনাদের অনেক ইউনিভার্সিটির সাথে আমরা প্রতিযোগিতা করব এবং রেজাল্ট শুনলে খুশি হবেন। বুয়েটে 10টা টিম ছিল, এরকম আপনার বিভিন্ন ইউনিভার্সিটি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় একাধিক টিম ছিল, শাহজালাল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের দিক থেকে আমরা ছিলাম চতুর্থ, আর টিমের দিক থেকে আমরা ছিলাম আচ্ছা 13। এবং ওইখানে টিমের দিক আচ্ছা থেকে আমরা যখন রেজাল্ট 13 হয়, শাহজালাল বিশ্ববিদ্যালয় তখন ছিল 18তম, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল 19তম। কিন্তু আমি বিদেশ আচ্ছা, চলে আসার কারণে খুবই আমি ইন্টারেস্টিং ফ্যাক্ট। আমার বন্ধু পার্টনার যারা আছেন, যারা এখন চালাচ্ছেন এবং নিজস্ব ক্যাম্পাসে পাঠানটুলায় চলে গেছেন, কিন্তু তারা হয়তো ওই লাইনে উৎসাহিত হননি বা উৎসাহবোধ করেননি, বা কেউ হয়তো ওইদিকে নিয়ে যায়নি। কাজেই এইটা আমি বিলিভ করি যে আপনার এই প্রতিষ্ঠান এটা সময়ের চাহিদা পূরণ করেছে এবং এটা বহুদূর যাবে। এবার আপনি বলুন, ইনশাআল্লাহ। আপনি এখন কোন জায়গায় আছেন? অনেকগুলো সেগমেন্ট আছে সাইবারনেটিক্স রোবট, তার মধ্যে একটা হলো সাইবারনেটিক্স রোবো একাডেমি। এই একাডেমিটা হলো যে আমরা মূলত এজ 6 ইয়ার্স ওল্ড থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত বা অ্যাডাল্ট পর্যন্ত আমরা কম্পিউটিং, ইলেকট্রনিক্স, প্রোগ্রামিং, কম্পিউটার প্রোগ্রামিং আর রোবোটিক্স, এই জিনিসগুলোকে নিয়ে আমরা ট্রেন আপ করি। বিভিন্ন ধরনের কোর্স আমরা অফার করি, ট্রেন আপ করি ওদেরকে। এটা কি ফুল টাইম কোর্স নাকি অন্য শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়ে তারা এসে অংশগ্রহণ করতে পারে? আচ্ছা, সুন্দর প্রশ্ন। এটা বেসিক্যালি আফটার স্কুল প্রোগ্রাম হিসাবে আমরা এটা করি, এবং বিভিন্ন স্কুল বা অন্যরা আসতে পারে। আমরা বিভিন্ন স্কুলের সাথে আমরা কোলাবোরেশন অ্যাকচুয়ালি শুরু করেছি। একটা স্কুলের সাথে অলরেডি হয়ে গেছে বেশ কয়েক মাস হলো। আমরা এই ডিসেম্বরের মাসে বা জানুয়ারির মধ্যে আরো 4-5টা স্কুল আশা করি আমরা আরো কিছু কোলাবোরেশন হবে। মেইনলি এটা ফোকাস হচ্ছে আমার স্কুল গোয়িং স্টুডেন্টস, যারা ইয়াং জেনারেশন যারা, এবং এজ 6 থেকেই আমরা এটা বিভিন্ন ট্রেনিং গুলো দিচ্ছি। দেন উই হ্যাভ অ্যানাদার সেগমেন্ট যেটা সাইবারনেটিক্স টেকনিক্যাল ইনস্টিটিউট। একই জায়গায়, একই প্রিমিসে আমাদের কিছু কোলাবোরেশন আছে অলরেডি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এবং সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এই ধরনের প্রতিষ্ঠান যাদের ডিপ্লোমা যারা করে বা যে সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যে শিক্ষার্থী, তাদেরকে 6 মাস পর পর বা 1 বছর পর পর ওদেরকে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে হয়, ওদের পার্ট অফ দেয়ার কারিকুলাম। তো সেই ট্রেনিং গুলো আমরা প্রোভাইড করি। এটা হচ্ছে সাইবারনেটিক্স টেকনিক্যাল ইনস্টিটিউটের আন্ডারে যেটা আছে, সেই সেগমেন্ট থেকে এটা করি। দেন উই হ্যাভ একটা ই কমার্স সাইট আছে আমাদের। যেহেতু আমরা রোবোটিক্স নিয়ে কাজ করি, বিভিন্ন কম্পোনেন্ট দরকার হয়, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলো দরকার হয়, সো আমরা নিজেরাই একটা ই কমার্স সাইট robotech.bd এই নামে আমরা একটা ই কমার্স সাইট, এই ধরনের সব ধরনের কম্পোনেন্ট যারা রোবোটিক্স নিয়ে কাজ করতে চায়, ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য যে যাতে অ্যাভেইলেবল হয়, হাতের কাছে সব জিনিসপত্র যাতে পাওয়া যায় সুলভ মূল্যে, কম পয়সায়। আমরা একটা ইন্টারেস্টিং যেটা সেগমেন্ট এবং আমাদের একটা প্রাইমারি একটা কাজ যেটা R&D সেগমেন্ট, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এখানে আমরা বেসিক্যালি বাচ্চাদের উপযোগী এডুকেশনাল কিটস যেগুলো, সেগুলো আমরা এখানে ডিজাইন করি এবং ম্যানুফ্যাকচারও আমাদের এখানেই হয়। এবং আপনি আমাদের ওন প্রোডাক্ট, ওন ডিজাইন, আপনি শুনে খুশিও হবে। আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে যেগুলো বাংলাদেশে প্রথম। ফর এক্সাম্পল, আমার পিছনে আছে কিডস ইলেকট্রনিক্স কিট। এখানে বাচ্চাদের ইলেকট্রনিক্সে বিভিন্ন জিনিস, এখানে প্রজেক্ট 26টা প্রজেক্ট আছে এই বইয়ে। আপনারা কি কখনো বাংলাদেশে কিংবা ইন্টারন্যাশনালি কোনো রোবট অলিম্পিয়াডে যুক্ত হয়েছিলেন, কোন প্রোগ্রামে, প্রতিযোগিতায় বা প্রশিক্ষণে? আমরা সরাসরি ওই রকম আমাদের পক্ষ থেকে তো টিম যাওয়ার সুযোগ নাই, কারণ এগুলো নর্মালি বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা তাদের আলাদাভাবে বাংলাদেশ একটা রোবট অলিম্পিয়াড টিম হয়, তারপরে সেখান থেকে তারা বিভিন্ন ট্রেনিং নিয়ে তারপরে পার্টিসিপেট করে। তবে আমাদের স্টুডেন্ট আছে রাফিয়াত সালেহ নামে একজন, সে ইন্টারন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আসছে। তো হ্যাঁ, তো আমাদের কিছু অ্যাচিভমেন্ট আছে। আমাদের আরো কিছু স্টুডেন্টরা আছে যারা বিভিন্ন রোবোটিক্স কম্পিটিশন গুলোতে বা প্রোগ্রামিং
কম্পিটিশন বা এই যে এখন তো প্রতি বছরই এই যে সরকারের পক্ষ থেকে যে ডিভিশনাল আইসিটি মেলা বা এই ধরনের যে ইভেন্ট, প্রজেক্ট ডেমনস্ট্রেশনের জন্য যে ইভেন্ট গুলো হয়, আমাদের স্টুডেন্টরা নিয়মিত মানে এটা পার্টিসিপেট করে এবং সেখানে বিভিন্ন ধরনের প্রাইজ ওরা নিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ। একটা আইডিয়া শেয়ার করি। বাংলাদেশে অনেক কিছুতে রুলস বলে এটা হবে না, ওইটা হবে না, স্কুল হতে হবে, কলেজ হতে হবে, পরিপূর্ণ এটা হতে হবে। কিন্তু আমি 1997 এ প্রমাণ করেছি যে আমারটাও ফুল প্রতিষ্ঠান। ওই যেমন ইউনিভার্সিটি আবেদন করতে পারবে ম্যাক্সিমাম পলিটিক্যাল ইনস্টিটিউট। কিন্তু আমি তখন ক্লাস 9 পর্যন্ত, যদিও আমার টার্গেট ছিল 3টা ক্লাস দিয়ে শুরু করব, কিন্তু ভেরি গুড রেসপন্স হওয়ার কারণে প্রথমেই প্রায় 7 পর্যন্ত এবং উইদিন ইয়ারের ভিতরে আমরা ক্লাস 9 পর্যন্ত স্টার্ট করি বিবিআইএস। প্রফেসর জামিল সাহেব আমাদের সিলেটের কৃতি সন্তান ছিলেন, মারা গেছেন। উনি ছিলেন প্রতিযোগিতার মূল অর্গানাইজারদের একজন মুখ্য ব্যক্তিত্ব। আমরা তাকে বুঝাতে সক্ষম হলাম যে আমরা স্কুল হলেও আমরা যদি এই পারপাস সার্ভ করতে পারি, আমাদের বাচ্চারা যদি এই পারফরমেন্স দেখাতে পারে, তাহলে আপনি দিবেন না কেন? তো অনেক চিন্তা করে টরে তিনি অন্যান্যদের সাথে কথা বলে সময় নিছেন, তারপরে লাস্ট মিনিট আমাদের এলাও করেছেন। কিন্তু যখন রেজাল্ট হয়েছে তখন ঢাকা জাতীয় পত্রপত্রিকা লিখেছে যে সিলেটের বিবিআইএস এর শিক্ষার্থীরা অনেক নামি দামি বিশ্ববিদ্যালয়কে লজ্জায় ফেলে দিয়েছে। এরকম শব্দটা লিখেছে, অনেক নামি দামি বিশ্ববিদ্যালয় লজ্জায় পড়েছে। আমাদের স্কুলে আপনার একজন টিচার অরিজিন ইংলিশ, তারপরে 2 জন হয়েছিলেন। এরা মূলত বাংলাদেশে এনজিওতে কাজ করত, ওই যে ইংরেজি শেখাবার জন্য বিভিন্ন এনজিওর সাথে সাপোর্ট করত। এদের বললাম, আপনারা যদি আমার স্কুলে আসেন তাহলে আপনারা একটা পরিকল্পিত পরিপূর্ণ সিলেবাস বেসড ইংরেজি শেখাতে পারবেন। তারা খুব খুশি হলো এবং রাজি হলো। ওদের পারফরমেন্স খুব ভালো ছিল, যত্নের সাথে ছিল, সিনসিয়ারিটি ছিল এবং আমাদের শিক্ষকদের ওদের কাছ থেকে যে একাডেমিক ক্ষেত্রে তাদের ডেডিকেশন দেখে অনেকেই উজ্জীবিত হয়েছেন, উপকৃত হয়েছেন। লন্ডন পড়াশোনা করেছেন, আপনি জানেন, এখানে খেতাব দেয়, রানের খেতাব, এমবিও। আমি বললাম আমার শিক্ষককে এই ধরনের খেতাবের ব্যবস্থা করে দেন। আমি ব্রিটিশ কাউন্সিলের এডুকেশন রিলেটেড যত বই আছে কিছু কিনে, কিছুটা তাদের মেম্বার হয়ে, কিছুটা তারা ফ্রি দেয়, সব আমি নিয়ে আসলাম। ওইখানে আমি দেখলাম যে এডুকেশনে তাদের হিস্ট্রি গাঁথাতে গিয়ে এরকম পারফরমেন্সের জন্য এটা দেয় আর কি। ফার্স্ট সেক্রেটারি ছিলেন জেফ্রি ফারহাস, তাকে আমি সিলেটে নিয়ে আসলাম। আমার প্রথম মাসেই আমি আমার স্কুল পরিদর্শন করালাম। তারপরে অবশ্য আপনি জেনে খুশি হবেন যে ব্রিটিশ হাই কমিশনার ডেভিড সি ওয়াকার এবং তার স্ত্রী, এরা আমার স্কুল পরিদর্শন করে আমার শিক্ষকদের সম্বর্ধনা দিয়েছেন, সম্মানিত করেছেন। কিন্তু তারও আগের কাজটা ছিল ওদের আমি ওই এমবি খেতাবটা নেওয়ার। আমি হাই কমিশনারকে অনুরোধ করলাম, তিনি বললেন যে আমি একটা বক্তব্য দেই তাদের উপরে, যে তারা যে পারফরমেন্স করছে, এইটা পাঠিয়ে দিল এবং আমার টিচার সত্যি সত্যি ওবি খেতাব পেলেন। ওবি খেতাব পাওয়ার পরেও আমি হাল ছাড়লাম না। আমি তাদের বললাম, আমি জানি, আমি পত্রপত্রিকা ঘাটিয়ে দেখেছি যে যারা ওবি এমবি খেতাব পায় ব্রিটিশ নাগরিক, এরা যদি দেশের বাইরে থাকে তাহলে ওই দেশের হাই কমিশন তাদেরকে একটা সম্বর্ধনা দেয়, রিসিপশন দেয়। তারা বললো এটা ঠিক। আমি বললাম তাইলে আমার শিক্ষককে তোমরা সম্বর্ধনা দাও। তারা তাতে রাজি হইল। এখন তারা আবার একটা রুলসের আটকে গেল যে সম্বর্ধনাটা দিবে হাই কমিশনে। আর আমি বললাম না, সম্বর্ধনা দিবে হাই কমিশনে, বাট হাই কমিশনের ভিতরে নয়, আমার স্কুলে। আচ্ছা, বললো এটা কি করে হয়? আমি বললাম যাদের তারা পড়াইছে, যেসব গার্জিয়ানদের বাচ্চারা পড়েছে, এরা যদি দেখে, এরা যদি ওই সময় সম্মানটা দেখায়, তাদের ভালোবাসা দেখায়, তাহলে তুমি হাই কমিশনার তো নিশ্চয়ই খুশি হবা। এবং আমার এই টিচার সবচেয়ে বেশি আনন্দিত হবে যাদের কারণে সে এই অ্যাওয়ার্ড পাইছে, এই রিওয়ার্ড পাইছে। তাহলে তুমি তোমার ফরেন অফিসের সাথে যোগাযোগ করে দেখো যে হাই কমিশনের ভিতরে হতে হবে
এটা বাধ্যতামূলক নয়। হাই কমিশনের উদ্যোগে হতে পারে, কিন্তু আমার স্কুলে হবে, এটা আমি বিশ্বাস করি তুমি এটার সুযোগ পাবা। তো তারা চিঠি চালাচালি করে দেখলো যে এটা ঠিক আছে। তারপরে আমার স্কুলে এসে এবং সিলেটে এবং বাংলাদেশে প্রথম কোন স্কুলে ব্রিটিশ হাই কমিশনার এসে শিক্ষকদের সম্বর্ধনা দেয়। তো এইখান থেকে আমি আপনাকে বলতে পারি আপনার প্রতিষ্ঠানে এইরকম বহু হাই কমিশনার আসবে, অলিম্পিয়াড তারা নিজেরা আপনার এই স্কুলকে ক্যাম্পাস হিসাবে, তাদের সিলেট অঞ্চলের জন্য একটা ক্যাম্পাস হিসাবে গ্রহণ করতে বাধ্য। আমি আপনাকে সাপোর্ট করব, আপনি শুধু নিয়ত করেন ইনশাআল্লাহ। এইবার আসেন আপনার সিলেবাস ভিত্তিক কিডসের জন্য প্রথম আপনি কি কোর্সটা চালু করলেন? প্রথমে আমরা যেটা করি এটা হচ্ছে কিডস কম্পিউটিং। আমার যারা ট্রেনার তাদেরকে আমি সবসময় বলি যে এটা কোনো ফর্মাল এডুকেশন না, হ্যাঁ, যে আমি একটা সার্টিফিকেট নিব, বিশাল কিছু করে ফেলতেছি, এরকম কিছু না। তাদের মেইন প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে তারা যা শিখবে আনন্দের সাথে শিখতে হবে। এটা আমার একটা কন্ডিশনের মতো আমার ট্রেনারদের উপর। জি, বিশাল কিছু করছেন না নয় ভবিষ্যৎ বলে দিবে, এটা আপনার শরাফতি, এটা আপনার ভদ্রতা, মাশাআল্লাহ, গুড। কিন্তু আসলে একটা বাচ্চাকে আপনি মহাসড়কে, আন্তর্জাতিক মহাসড়কে তুলে দিয়েছেন। না সেটাই, এবং তাদেরকে ওই মহাসড়কে রাখতে হলে তাদের নিজ থেকে কিন্তু আনন্দটা পেতে হবে না। এবং এখানে আমরা যেটা করি, এনজয় করে, অবশ্যই এনজয় করে, এবং এনজয়টা না থাকলে যেটা হয় যে ওই ঝরে পড়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি যেহেতু টিচিং লাইনে আছি, আমি মূলত শিক্ষক। আমি যদিও এটা একটা বিজনেস এন্টিটি হিসাবে দেখা, মানে টেকনিক্যালি ইটস এ বিজনেস এন্টিটি, একটা কোম্পানি যেহেতু, বাট আমি কখনো নিজেকে বিজনেসম্যান মনে করিনি এখনো। দেখেন, ফিসাবিলিল্লাহ যে জিনিসগুলো, এগুলো বেশি কোয়ালিটি হয় না আমাদের ধর্মীয় ব্যাপারে। আপনি তো দেখেন, জি 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 জি, প্রত্যেকটা জিনিসে আপনার ইনকাম রে আপনি চ্যারিটি করেন, কিন্তু ইনকাম বেসড হতে হবে। আপনি যে বিজনেস ওরিয়েন্টেড করছেন, এতেই আমার আগ্রহ আপনার প্রতি বেশি। কারণ তখন আপনি সিরিয়াস হবেন, আপনার লাভ লোকসানের ব্যাপার আছে, কোয়ালিটি এনশিওর করবেন, জবাবদিহির ব্যাপার আছে, নিজের কাছেও জবাবদিহির ব্যাপার আছে। আমার এমপ্লয়িরাও জানে, যে ওরা জানে যে আমার যদি কোনো প্রফিট হয়, আমার কোম্পানির কোনো প্রফিট হয়, সে তো ওই টোটাল মানে প্রফিটে আবার কোম্পানিতেই ঢুকবে। সো এটা বেনিফিশিয়ারি কোম্পানি হবে। আচ্ছা, তা আবার আমরা মূল কথায় আসি। এই যে ফান্ড করে শিখবে, আনন্দ করে শিখবে, এর জন্য আপনারা প্রথম কি শুরু করলেন? কোনো খেলনা নাকি শিক্ষা? আমরা যে কোর্সগুলো অফার করি সেগুলো কোনো র্যান্ডম কোনো কোর্স না, যে ঠিক আছে 6 মাস একটা কোর্স করালাম, এটা কোর্স শেষ হয়ে গেল, আরেকটা কোর্স একটা ধরাই দিলাম, এরকম আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কোনো কোর্স না। যে আমি যেহেতু দীর্ঘদিন ধরে শিক্ষকতার পেশার সাথে আছি, সো আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেরকম একটা কারিকুলাম থাকে, একটা ফার্স্ট ইয়ারে এই পড়াবো, সেকেন্ড ইয়ারে এই পড়াবো, ইটস নট র্যান্ডমলি যে কিছু কোর্স ইউনিভার্সিটিতে করানো হয়, এরকম না। ফার্স্ট ইয়ারে তার বেসিকটা, ফাউন্ডেশনাল কোর্স, দেন কিছু অ্যাডভান্স, তারপরে আরেকটু অ্যাডভান্স। তো সেই সেম প্রিন্সিপলটা আমি আমার এখানে অ্যাপ্লাই করেছি। দ্যাট ইজ, আমার এখানে একটা রোড ম্যাপের মতো আমরা তৈরি করেছি, যে প্রথমে বাচ্চাটা কি শিখবে, এটা শেখার পরে নেক্সট স্টেজ কি হবে, এইরকম স্টেজ বাই স্টেজ গিয়ে একটা সময় গিয়ে সে যখন বের হবে আমার এখান থেকে, তখন সে যেন একটা শক্ত একটা জায়গায় দাঁড়াতে পারে, টেকনোলজির জায়গায়, এবং সে যদি ইচ্ছা করে আরো এগিয়ে যাবে, ওই এগিয়ে যাওয়ার জন্য যা পিছনের রসদ যেটা, সেটা তার সে ফুলফিলড থাকবে। তো এভাবে আমরা কোর্সগুলো সাজিয়েছি, হ্যাঁ, যে একটার সাথে একটা লিঙ্কড, কানেক্টেড। উন্নত বিশ্বে টেকনিক্যাল জিনিসগুলোতে ইনভলভ করতে বাচ্চাদের, শিশুদের যে কাজটা করে, আপনি একেবারে ইন্টারন্যাশনাল ওয়েতেই করেছেন। যে এটা শুধু ক্লাস পাস করা নয়, এটা আসলে জিনিসটা শেখা। এটা চমৎকার, এবং এই আইডিয়াটা রিয়েল এন্ড প্র্যাকটিক্যাল। তো এখন আপনি বলেন আপনার বাচ্চাদের রেসপন্স। তো আমরা শুরু করি যেটা প্রথম কোর্স, কিডস কম্পিউটিং 1। সেখানে আমরা মূল উদ্দেশ্য হলো কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করবে, বিভিন্ন কম্পোনেন্ট গুলো চিনবে, কোনটা কি করে। এবং এখানে যে মানে সাবজেক্ট গুলো পড়ানো হয় মেইনলি অফিস প্যাকেজ গুলো, যে মাইক্রোসফট অফিসের যে প্যাকেজ, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, বাট খুব বেসিক সে জানবে। একটা ডকুমেন্ট ওপেন করতে নিজের নাম টাম লিখবে, কিছু কালারিং করবে, কালার চেঞ্জ করবে, ফন্টটা চেঞ্জ করবে, এরকম ছোটখাটো খুব হালকা পাতলা জিনিস। তারপরে পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার, আমাদের বাচ্চারা যদিও
মানে এটা জুনিয়রদের জন্য, একেবারে জুনিয়রদের জন্য একদম ফার্স্ট কোর্স যেটা, সেটাই আমরা কিডস কম্পিউটিং। তো এই জিনিসগুলো আমরা করি। পাওয়ার পয়েন্টও সেম, ছোট্ট একটা দুইটা স্লাইড, ছোট অ্যানিমেশন, এরকম কিছু, ওরা যাতে আনন্দ পায়। খুব কমপ্লেক্স কোনো কিছু না, জাস্ট ওদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য যে এই দেখো এই জিনিসগুলো আছে, এবং এগুলো দিয়ে অনেক মজার জিনিস করা যায়। গেম খেলা বাদ দিয়ে তুমি একটা প্যারাগ্রাফ টাইপ করো, ওইটাকে কালার করো, ওটা সাইজ বড় ছোট করো, বিভিন্ন জিনিসগুলো, একটা ছবি এঁকে ওটাকে কালারিং করো। এই জিনিসগুলো আমরা হয়ে গেল আর কি, মানে মানে তাকে অভ্যস্ত করে তোলা টেকনোলজিকে। মানে অনেকে আছে যে টেকনোলজি খুব ভয় পায়, এবং অনেক বড়রাও আছে এরকম যে সব দিকে খুব ফ্লুয়েন্ট বা সাবলীল, কিন্তু টেকনোলজি বেলায় যখন আসে দেখা যায় খুব একটা না জানি এটা একটা কি একটা ভয়ের ব্যাপার হয়ে যায়। আমাদের উদ্দেশ্য হলো, এইটার কারণ আছে এই যে আপনার অনুপস্থিতি। আপনার অনুপস্থিতির মানে বুঝতেছেন তো, এই যে কাজটা করছেন এই ধরনের অ্যাক্টিভিটি, হ্যাঁ, যেহেতু তার কোনো অভিজ্ঞতা নাই, তার জীবনে এটার সাথে সম্পৃক্ত নাই, হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াও, এমনকি কোথাও শিক্ষক, কিন্তু উনি তো সুইচটাই অন করে নাই। ওইটা তো তার জন্য একেবারে অপরিচিত জগৎ, এবং কত ভীতিকর একটা জিনিস। আপনি চিন্তা করেন কত পশ্চাৎপদ একটা জায়গা, যে একজন উচ্চশিক্ষিত মানুষ এই বেসিক জিনিস জানে না। এটা কিন্তু আমাদের জাতিগত ব্যর্থতা, কিন্তু এটা জাতিগত। আর আপনি যেটা করছেন এটা হলো একটা জাতিকে এগিয়ে নেওয়ার সোপান, এটা একটা প্রাথমিক সোপান। মানে জাতি এগিয়ে হলে এই যুগে, অন্তত এই আধুনিক প্রযুক্তির মধ্যে। আচ্ছা, এখন আমার প্রশ্ন, এই যে যারা বাচ্চারা আসলো তাদের জন্য তো আপনি প্রাথমিক যেটা করলেন, যেখানে আকর্ষণ পায়, যেখানে এটার সাথে সখ্য হলো, কিন্তু এখন আপনার বাস্তবতায় দেখা গেল অন্য স্কুলের ছেলে মেয়ে, সে আর অত ছোট নাই, ধরেন 6, 7, 8 এর বাচ্চা আপনার কাছে শিখতে আসলো, তার জন্য কি সেম কোর্স নাকি একটু ডিফারেন্স কিছু আছে? এই কিডস কম্পিউটিং যে কোর্সটা, এটা শুরুতে ছিল না। আমরা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম, যখন শুরু করি জাস্ট পিওর প্রোগ্রামিং কোর্স নিয়ে, কোডিং এবং রোবোটিক্স নিয়ে আমরা শুরু করেছিলাম। তা আমি এখানে একটা মজার কাহিনী আছে, একটু শেয়ার করি। আমি তো ইউনিভার্সিটিতে যখন পড়াই, আমি প্রোগ্রামিং এর কোর্সটাই পড়াই। ফার্স্ট ইয়ারে স্টুডেন্টদের যে প্রথম যে প্রোগ্রামিং কোর্সটা, সেটা আমি সবসময় পড়িয়ে আসছি। আচ্ছা, গুড। এটা জি জি জি, ওই অভিজ্ঞতাগুলোই এখানে কাজে লাগাই আর কি। তো যখন আমার ওখানে তো দীর্ঘদিন এই ধরনের কোর্স নিয়ে অভ্যস্ত আমি, তো ওখানে ফার্স্ট ইয়ারে যারা স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্টস, তাদের একটা বড় অংশই মানে খুব সাফার করতো, মানে প্রোগ্রামিং কনসেপ্ট গুলো বুঝতে পারতো না, খুব সহজে নিতে পারতো না, কঠিন মনে করতো, এরকম বিষয়। তো পরে আমি যখন আমার একাডেমিতে যখন শুরু করলাম, সাইবারনেটিক্স আমার কোম্পানির যখন শুরু করলাম কোডিং, তাহলে আমি একটু ডাউট ছিল এগেইন, যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে জিনিসগুলো নিতে পারে না, সেখানে আমি স্কুল গোয়িং স্টুডেন্টদের আমি কিভাবে শেখাবো, নিতে পারবে। প্রোগ্রামিং দিয়ে শুরু করেছিলাম, তো প্রোগ্রামিং আর রোবোটিক্স আমরা একটা আইডিয়া করেছি যে 7, 8 এর স্টুডেন্টরা প্রোগ্রামিং নিতে পারবে। তারপরে আমরা দেখলাম মানে এত ভালোভাবে তারা নিতে পারলো, ইভেন আমার ইউনিভার্সিটি স্টুডেন্টরা হয়তো শুনলে রাগ করবে বা মন খারাপ করতে পারে, বা তাদের চেয়ে ভালো রেসপন্স পেলাম যে ছোট বাচ্চাগুলো প্রোগ্রামিং এর ব্যাপারে, যে টপিক গুলো আমরা ইউনিভার্সিটিতে বুঝাতে গিয়ে একটু কষ্ট হয়, ওদেরকে অনেক সময় দিতে হয় এটার পিছনে, সে জিনিসগুলো এই বাচ্চারা খুব সহজে শিখে ফেলতেছে, কনসেপ্ট গুলো নিয়ে নিচ্ছে। এবং এটা আমার জন্য একটা লার্নিং ছিল, এবং এটা এই কোম্পানি দেওয়ার পরে আমিও কিন্তু অনেক কিছু শিখেছি নতুন ভাবে। আপনার আনন্দের কথা, সম্ভাবনার কথাগুলো শুনলাম। তো আপনি বাচ্চাদের শুধু কি কম্পিউটার শেখাচ্ছেন, না ইলেকট্রনিক বিষয় আসলেও মোটামুটি প্রাথমিক নলেজ দিচ্ছেন? শুরুতে আমরা কম্পিউটিংটা একটু ওদেরকে পরিচিত করাই, বিভিন্ন কম্পোনেন্ট গুলো, বিভিন্ন কিভাবে কি ছোটখাটো হালকা পাতলা কাজ করতে হয়। তো সেগুলো শেখানোর পরে আমরা কিডস কম্পিউটিং 2 নামে একটা কোর্স আছে, সেখানে আমরা আরেকটু, যেহেতু ওদের ইন্ট্রোডাক্টরি একটু জানাশোনা হয়ে গেছে, বিভিন্ন এই যে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলো একটু জানা হয়েছে, আমরা তখন একটু অ্যাডভান্স লেভেলে যাই, গিয়ে আরেকটু অ্যাডভান্স কিছু জিনিস শেখার সাথে সাথে তারা যাতে বোর্ড না হয়ে যায়, ওখানে আমরা 3টা কিট নিয়ে কাজ করি। আমাদের নিজস্ব তৈরি করা যে কিটগুলো আমরা ইন্ট্রোডিউস করি একটা সার্টেন টাইম পর পর। তো ওই কিটগুলো তো নিয়ে তারা কাজ করে। প্রত্যেকটা কিট, এটার পিছনে একটা জিনিস কিভাবে কাজ করছে সেটার এক্সপ্লেনেশন থাকে। ফর এক্সাম্পল, আমাদের যে সোলার হোম কিট বলে একটা আছে,
তো এই কোর্স মানে কিটগুলো আমরা ওই কোর্স করাই। তো ওখানে বাচ্চারা যেটা করে যে একটা ঘর বানাবে, একটা জিগস পাজলের মতো একটা বাসা বানাবে। ওই বাসার মধ্যে আবার ওই লাইট ফ্যান আছে এবং কিছু ক্যাপাসিটি ইলেকট্রনিক্স কিছু কম্পোনেন্ট দেয়া, তাদের উপরে আবার একটা সোলার প্যানেল ফিট করবে। করার ভেরি পরে গুড। রোদে নিলে বা লাইটের নিচে নিলে তখন ওই লাইট ফ্যান গুলো চলে। তো তার নর্মাল মানে খেলনা হলে তো এখানেই শেষ। হ্যাঁ, তার মানে সে এই রোদ, এটাও যে একটা রেজিস্ট্যান্স আছে, এনার্জি, এইটার এনার্জি, উপাদানকেও সে বুঝতে শিখতে শুরু জি, করেছে। এবং মানে এক্সাক্ট এই সায়েন্সের জিনিসগুলো আরেকটা আমরা গভীর এক্সপ্লেইন দিকে করি। সে যেতে পারছে। রাইট, মানে গুড। সে খেলতেছে, আসলে এটা একটা খেলনাই, যে একটা ঘর এটা বানাচ্ছে, শুধু ঘর লাইট বানাইতেছে, লাগাইতেছে। খেলনার ঘর হ্যাঁ, বাচ্চারা যেরকম ঘর, বানায়। কিন্তু সাথে সাথে আমরা এটা এক্সপ্লেইন করি যে এই সূর্যের আলোটা বা লাইটের আলোটা ওই প্যানেলে পড়ে কিভাবে, কি কারণে ওই লাইটটা জ্বলতেছে, এটা যে এনার্জিটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট হচ্ছে, এই জিনিসটা বাচ্চাদের মতো করে আমরা বুঝাই। তো তারা বুঝতে পারে যে এই লাইটটা কেন জ্বলতেছে, এই ফ্যানটা কেন চলতেছে, বা সোলার বা রোদের এই কাজটা কি, এই ইয়েটা। তো এবং এভাবে আমরা 2-3টা কিট, এতে করে সে বিজ্ঞানের আবিষ্কারের সাথে কিন্তু সংযুক্ত হয়ে যাচ্ছে। মানে আমাদের উদ্দেশ্যই এটা, তাকে ইন্টারেস্ট তারা ড্র করা, ড্র যে করা মজার মজার জিনিস সায়েন্সের প্রতি, টেকনোলজির প্রতি। হ্যাঁ, তাকে তখন ওই এবং যে বললাম যে আমরা ইন্টারেস্টিং কি যদি জানেন, কাউকে, ইন্টারেস্টিং জি, কি জানেন, এই যে আপনার কথা শুনলাম আমার কাছে ভালো লাগছে, আমার দেখতে ইচ্ছা করছে। এই ছোট গড় বানানোর সময় ফ্যান যে দিলেন, এমনকি সোলার ফ্যাসিলিটি দিলেন, এই আধুনিক প্রযুক্তি, এই কথাটা তো মুখস্থ হয়ে যাচ্ছে। এমনকি যে একটা ছোট জি, জি, ইঞ্জিনিয়ার নিজেকে থিঙ্ক করতে পারতেছে। হ্যাঁ, একজন ইঞ্জিনিয়ার থিঙ্ক করতে এক্স্যাক্টলি, পারতেছে যে একটা গড় ফ্যান লাগবে, আলো লাগবে। মানে সে কিন্তু সে বুয়েটের ছাত্র ফিল করতে শুরু করবে নিজেকে, তাই না? গুড থিংস। এক্স্যাক্টলি, তারপরে বলুন, এক্স্যাক্টলি। তারপরে বলুন। তো হ্যাঁ, তো ওইরকম কিছু কিট আমরা এই সেকেন্ড কোর্স যেটা, সেখানে আমরা তাদের সাথে এটা পরিচিত করাই, এদের নিয়ে এগুলো নিয়ে খেলাধুলা করে, প্লাস এটা পিছনে সায়েন্সটা, আমাদের প্রতিটা কিটের পিছনে সায়েন্সটা এক্সপ্লেন করা থাকে, যে কিভাবে কাজ হচ্ছে, কেন হচ্ছে এই জিনিসগুলো। এই কোর্সের পরে আমরা চলে যাই বেসিক্যালি ক্লাস 4 থেকে, তখন 4 এর আগে আমরা এটা আমরা অফার করি না, আমরা ক্লাস 4 থেকে আপওয়ার্ডস তখন আমরা প্রোগ্রামিংটা জগতে ওদেরকে পরিচিত করানো শুরু করি। বাট প্রোগ্রামিং বলতে আমরা যেটা সচরাচর যেটা বুঝি, যে কাঠখোট্টা কিছু কোডিং, কিছু টেকনিক্যাল টার্মস, এরকম কিছু নেই। এখন কোডিং প্রোগ্রামিং করা অনেক সহজ হয়ে গেছে। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা, তাদের নিজস্ব একটা প্রোডাক্ট হচ্ছে স্ক্র্যাচ প্রোগ্রামিং। সেখানে ওই জিগসো পাজলের মতো করে ওই পাজল গুলো জোড়া লাগিয়ে গেম বা বিভিন্ন অ্যানিমেশন বা বিভিন্ন প্রোগ্রামিং গুলো করা যায়। সো বিহাইন্ড দ্য সিন, যে সবকিছু তাদের না বুঝলেও তারা কাজগুলো করতে পারে, যে কিভাবে একটা অ্যানিমেশন বানাবে বা একটা গেম বা কোন একটা প্রোগ্রামিং, ছোটখাটো প্রবলেম সলভিং প্রোগ্রামিং করবে। তো এরকম কিছু অ্যাপ্লিকেশনস এখন অ্যাভেলেবল, প্রচুর অ্যাপ্লিকেশনস পাওয়া যায়, এবং আমরা যেটা ইউজ করি হার্ভার্ড ইউনিভার্সিটি তাদের নিজস্ব ডেভেলপ করা, সেটা হচ্ছে স্ক্র্যাচ প্রোগ্রামিং, হ্যাঁ, যেটা তাদের আমরা এই ইউজ স্কেচ করি। প্রোগ্রামের মডিউলটা কিন্তু আসলেই বাচ্চাদের জন্য খুব আকর্ষণীয় এবং ইজি ব্রিলিয়ান্ট, অ্যাক্সেসিবল। ব্রিলিয়ান্ট, হ্যাঁ, জি। এক্স্যাক্টলি। তো এবং ওইটা করতে আপনারা গেলে তারা খুব আসলে মজা পায়। এইটা চুজ করাটাও একটা যোগ্যতার বিষয়। কারণ হলো বাচ্চাদের আর কি আছে দেখে ভালোটা, ইজিটা চয়েস করা বিরাট বিষয়। আপনারা একবার ভালোটা, রাইট থিংস ইজিটা, আপনারা চয়েস করেছেন। জি। কারণ এই জি। মডিউল গুলোতে তো যে ম্যাগনেটিক সুইচ বা আরো যেসব ইকুইপমেন্ট থাকে, লাইট সেন্সর, এই জি, জি, জিনিসগুলো চমৎকার। বাচ্চারা জি, জি, এগুলোর জি, সাথে জি, ইজিলি ফ্যামিলিয়ার হয়ে যায়। জি। রাইট। এই ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলো আমরা এর পরের কোর্সে আমরা মানে ওদেরকে পরিচিত করাই। এখানে একটা ইন্টারেস্টিং একটু বলে রাখি, একটু শেয়ার করি। অনেক গার্জেনরা আসেন আমাদের কাছে সরাসরি রোবোটিক্স কোর্স ভর্তি করার জন্য। হ্যাঁ, যে আমার ছেলেটা রোবোটিক্সে খুব আগ্রহী, কারণ ইদানিং রোবোটিক্স কথাটা খুব চতুর্দিকে শোনা যায়, বিভিন্ন জিনিস ইউটিউবে বা ফেসবুকে দেখা যায়, বিভিন্ন নিউজ, বিভিন্ন রোবট বিভিন্ন কাজ করছে, অনেক অ্যাডভান্স হয়েছে। তো অনেকেই আসেন সরাসরি রোবোটিক্সে ভর্তি করার জন্য। আমি মনে হচ্ছে জি, আপনার স্কুলে আছি। ওকে। জি, গার্জিয়ানদের নানা ধরন আছে। এই যে তারা এক্সাক্ট, আসলে জিনিস কি বুঝে না বা জি, হয়তো জানা নাই, এটা দোষ না। কিন্তু এটাই, এটাই, রোবট এটাই, শব্দের সাথে তো পরিচিত হয়েছে। এটার আকর্ষণের সাথে রাইট, পরিচিত হয়েছে। রাইট, এইজন্য এই কথা বলে। এমনকি পরিচিত, প্রয়োজনে কি শিখানো এটা তাদের বলতে হবে না। যে ঠিক আছে, ওইটা থেকেই রোবটিক না, হবে। এটাই, এটাই। তো আনফরচুনেটলি অনেক প্রতিষ্ঠান আমরা জানি যে এরকম জাস্ট গার্জেনদের এই যে অনভিজ্ঞতা, বা এটা যেহেতু ওনারা এই জিনিসগুলো জানেন না,
ওইটাকে পুঁজি করে তারা বিজনেস করতেছে। আসলে সবকিছু প্রিমেড, তারা বাচ্চারা শুধু কিছু খেলনার মতো লেগোর মতো কিছু জোড়া দিচ্ছে, গাড়িটা একটা চলতেছে, গার্জেনদের বলছে এই তো রোবোটিক্স মানে সে পারে, রোবোটিক্স শিখে ফেলছে। কিন্তু রোবোটিক্স বেসিক্যালি ইটস এ কম্বিনেশন অফ প্রোগ্রামিং এবং ইলেকট্রনিক্স, দুটো কম্বিনেশন হয়ে গিয়ে রোবোটিক্স হয়। কারণ রোবোটিক্স একটা পার্ট হলো হার্ডওয়্যার, যেটা আমরা ফিজিক্যাল টেনজিবল থিংস, এন্ড দেন উই হ্যাভ দ্য সফটওয়্যার, যে ওই হার্ডওয়্যারকে চালাবে। সো রোবোটিক্সে আমাদের সবসময় আমাদের টার্গেট শর্ট টাইম কোনো গোল না, আমরা আগেই বলেছি যে আমরা একটা প্ল্যান নিয়ে যা তার ভবিষ্যতে যেন একটা জায়গায় যেতে পারে বা তার ফাউন্ডেশনটা তৈরি করতে পারে, ওইভাবে আমরা আমাদের কোর্সগুলো সাজানো। আমরা প্রথমে প্রোগ্রামিংটা শেখাই, তারপরে ইলেকট্রনিক্স সেটা আমরা শেখাই। শেখানোর পরে তখন যদি আমরা ফিল করি যে না হি ইজ রেডি ফর রোবোটিক্স কোর্স, তখন আমরা ওখানে এনরোল করি। স্ক্র্যাচ জুনিয়র এন্ড দেন স্ক্র্যাচ একটু সিনিয়র যারা, ওই দুইটা পার্ট শেষ করার পরে তখন গিয়ে আমরা ইলেকট্রনিক্স কোর্সটা অফার করি। ইলেকট্রনিক্স কোর্সে এগেইন আমরা ওই যেটা বিভিন্ন ধরনের কম্পোনেন্ট গুলো, বেসিক্যালি এই জিনিসগুলো ইউনিভার্সিটি লেভেলে বা কলেজ লেভেলে আমি দেখি নাই, আসলে ইউনিভার্সিটি লেভেলে এগুলো শেখানো হয়, যে কম্পোনেন্ট গুলো। হ্যাঁ, তো বাট আমরা আমাদের কিটটা এমন ভাবে তৈরি করেছি যাতে বাচ্চারা খুব সহজে এগুলো বুঝতে পারে, একদম বাচ্চাদের ভাষায়। যেহেতু 5-6 বছর হয়েছে, আর 2-3 বছর আপনি তাজ্জব হয়ে দেখবেন সব ইউনিভার্সিটিতে আপনার বাচ্চারা হাইয়েস্ট মার্ক পাচ্ছে। আমি এটাই বিশ্বাস করি, এটা বিশ্বাস করি এই কারণে, ওই যে বলছিলাম একটু আগে বলছিলাম যে প্রোগ্রামিং যখন আমি ক্লাস 7-এ, ওইটা শেষ করি না এই অংশ, 7-এ যখন শুরু করলাম তখন তো খুব ভালো রেসপন্স পেলাম, এবং ইভেন আমার ইউনিভার্সিটি স্টুডেন্টদের চেয়ে ভালো রেসপন্স পেলাম। তারপরে আমরা এক্সপেরিমেন্টালি ক্লাস 6-এ নিয়ে আসলাম, ঠিক আছে 7-এর খুব ভালো করতেছে, 7-8-এ আমরা একটু এক বছর আগাই আনি, সেম এগেইন দেখছি কোনো প্রবলেমই হচ্ছে না তাদের এগুলো অ্যাকসেপ্ট করতে, ফ্রেশ মাইন্ড ইজিলি নিচ্ছে। আমার ধারণাও ছিল না, আসলে এই কোম্পানি দেওয়ার আগে আমার ধারণাও ছিল না এখনকার জেনারেশন এত স্মার্ট, সত্যি কথা। হ্যাঁ, তো 6-এ যখন এখন দেখলাম, তারপরে দেখলাম ওকে লেটস ব্রিং ইট ডাউন টু ক্লাস 5। তো এখন যেটা আমরা করি, ক্লাস 5 থেকেই আমরা কোডিং শুরু করি, পাইথন প্রোগ্রামিং এর মতো জিনিস যেগুলো ইউনিভার্সিটি লেভেলে অনেকে স্ট্রাগল করে এগুলো বুঝতে, পাইথন, সি প্রোগ্রামিং এই জিনিস। আমরা খুব সাকসেসফুলি আলহামদুলিল্লাহ ক্লাস 5 থেকে যে বাচ্চারা আছে আপওয়ার্ডস, তারা খুব সহজেই খুব ইজিলি এবং এগুলো শিখতে পারছে, এবং সেগুলো কিন্তু এই গ্রাফিক্স বেস না, স্ক্রেচার মতো না, পিওর মানে ফর্মাল যেটা কোডিং। না, বুঝতে পারতেছি, সুন্দর। এখন আপনাদের যে ওন প্রোডাক্ট যেগুলো আছে, এইগুলো একটু পারিবারিক ভাবে গার্জিয়ানরা কি নেওয়া শুরু করেছে, যে তারাও তো চাইলে বাচ্চাদের নিয়ে খেলতে পারে, প্র্যাকটিস করতে পারে? এখানে গার্জিয়ানদের তো এটা এখানে আগ্রহের জায়গা হয়তো তৈরি হবে, এটা কি শুরু হয়েছে? আমি যেটা ফিল করছি, আসলে গার্জেনরা একটা পটেনশিয়ালটা বেশিরভাগই এখনো হয়তো ওইভাবে উপলব্ধি করতে পারছেন। অনুষ্ঠান করেন গার্জিয়ানদের নিয়ে, বিশ্বাস করেন গণসচেতনতাটা বাড়বে। এখন তো অনেক শিক্ষিত মানুষ আছে যারা বাচ্চা হয়েছে হয়তো 3 বছর 4 বছর, তার মানে সেও ইয়াং। এইসব ইয়াং কাপড়রা যদি আসে, দেহে প্রাইমারি আইডিয়া, তারা হয়তো সায়েন্সের ছাত্র, বেসিকটা তার জানা আছে, এরকম গার্জিয়ানরা শুরু করলে আমাদের সাধারণ মানুষ কিন্তু আসলে ট্যালেন্ট, প্রতিযোগিতায় দেখা যাবে ওরা আরো ভালো, বুঝছেন? একটু তাদের যে গার্জিয়ানদের যে এটা একটা জায়গা আছে, এখানে একটা করণীয় আছে, নিজের বাচ্চাকে, আমাদের লোকেরা কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চায়, সবার মাথায় এটা থাকে, নিজের বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে হইলে এখন থেকে যে কিছু তার সুযোগ আছে কন্ট্রিবিউশনের, এটা নিয়ে বাচ্চারা সুযোগ থাকতে খেললে ওই স্বপ্নের সাথে যখন মিলে যাবে তখন দেখবেন উৎসাহ বেড়ে গেছে, তা আমার ধারণা। আপনি 5টা ছেলে মেয়ে বাঁচেন, আগামী 3 মাসের ভিতরে এদের একজনের পুরা পারফরমেন্সটা ভিডিও রেকর্ড করে আমারে দেন। আচ্ছা, মানে ওরে আপনি হিরো বানাইয়া দেন, যে একটা বাচ্চা যে কি পারে, বিশ্বাস করেন ছাত্র ভর্তি করে জায়গা দিতে পারবেন না। না, এটা চমৎকার আইডিয়া। আমাদের গার্জিয়ানরা যখন দেখবে ওই বাচ্চা এমন পারে, তখন সবচেয়ে উচ্চ শিক্ষিত গার্জিয়ানরা একটু মনোযোগী হবে, বুঝছেন? এটা খুবই চমৎকার আইডিয়া, বুঝছেন?
আই ডেফিনেটলি টেক ইট। এটা খুবই চমৎকার আইডিয়া, এটা এরকম আমি মাথায় আসে নাই। সো ধন্যবাদ, এরকম একটা চমৎকার। ডেফিনেটলি আই উইল গো ফর ইট। সিলেটে আপনি বিপ্লব সাধন ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এখন বড়দের লেভেলটা কোন তো পর্যায়ে আছে? বড়দের বলতে আমাদের যে টেকনিক্যাল ইনস্টিটিউট যে পার্টটা, ওখানে আমরা বিভিন্ন কোর্সগুলো এই সেম মানে অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো, মাইক্রোসফট অফিস, গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট, এই কোর্সগুলো আমরা করিয়ে থাকি বড়দের জন্য। সার্ভিস দিতে পারেন আমার ধারণা। ইউ হ্যাভ ক্যাপাসিটি, যেহেতু আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ল্যাবগুলো আছে কম্পিউটার সায়েন্সের জন্য, ইটস নট এনাফ। আর ওখানকার টিচার যারা, এরা মানসিকভাবে বড়দের বোঝানোর জন্য তৈরি, বাচ্চাদের মতো করে বোঝানোর জন্য এরা তৈরি না। অথচ আপনার প্রতিষ্ঠানে শিশুদের জন্য আপনারা তৈরি আছেন। ফলে এবং আমরা ইউনিভার্সিটি টপিক গুলাই ওদেরকে শেখাইতেছি। ঠিক আছে, এখন যদি ইউনিভার্সিটির ছাত্ররা যদি লো কস্টে আপনার এইটার খবর জানে আর এটাকে তার একটা ল্যাব মনে করে, তাহলে আমার বিশ্বাস এরা এতটাই বেনিফিটেড হবে যে শেষে আপনি জায়গা দিতে পারবেন না। একটা ইউনিভার্সিটির সাথে অলরেডি আমরা কোলাবোরেশন করেছি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিএসসি ডিপার্টমেন্ট। সিলেট আমরা প্রথমে কোন ইউনিভার্সিটির সাথে এরকম তারা এগিয়ে আসছে আমাদের সাথে, এবং একসাথে কাজ করার জন্য কিছুদিন আগে কোলাবোরেশন একটা করেছি। আপনাকে তো বলেছি যে আমি এটা একটা ভিশন থেকে আমি করেছি। আমি যে একটা নতুন কিছু একটা জিনিস নিয়ে যাচ্ছি বা ভালো একটা জিনিস অফার করছি, সেটার চেয়ে বেশি বড় হয়ে যায় আমার ফাইন্যান্সিয়ালি আমি গেইন করছি বা কি করছি না করছি সেটা। আপনাকে একটা কথা বলি, শুনেন, আমাদের দেশে আপনার দুর্ভাগ্য হলো ভালো উদাহরণ কম। আমাদের সিলেটি ভাষায় হয় আতর টারে জগতর টার, বুঝছেন? নিজের মতো করে মানুষ চিন্তা করে, কিন্তু একটা খামার করে দেখবেন আরো 10 জনে করে। আপনার বাড়িতে, আপনার বাড়ির রাস্তার দুই ধারে যদি সুন্দর গাছ লাগান, পরে দেখবেন আরো 10 জনে ফলো করছে। না, আমাদেরও কিছু উইকনেস, আমাদের কিছু দুর্বলতা আছে। কারণ আমি তো ওই যে বললাম, আমি সারা জীবনে শিক্ষকতা করেছি। আই এম নট এ বিজনেসম্যান, ওই বিজনেস মাইন্ডও নাই বা ওই স্কিলটাও আসলে আমার নাই। তো আমরা যদিও 5-6 বছর ধরে এরকম একটা জিনিস নিয়ে কাজ করছি, সিলেটেরই কিন্তু আমার মনে হয় 80-90% মানুষ এখনো জানে না যে আমরা আছি, আমাদের অস্তিত্ব সম্পর্কে জানে না। আচ্ছা, পৃথিবীর বড় বড় ব্যবসায়ী যদি দেখেন, বড় বড় ব্যবসায়ী, তার আপনি অন্তত আপনার মতো মানুষ জানার খুব আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। 40% থেকে 60% ইনকাম দিয়ে সে চ্যারিটি করে। বুঝে গেছি। এমনকি মরার আগে তার পুরো সম্পদটা চ্যারিটিতে দিয়ে যায়। তাইলে বিজনেসম্যানের মাঝে শুনেন, আলিম বলেন, জালিম বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, ব্যবসায়ী বলেন, সবখানে লোভী, স্বার্থপর, এমনকি তার ব্যবসা মতলব থাকাই স্বাভাবিক। কেউ হয় ব্যতিক্রম। আপনার পরিচয় শিক্ষক কিংবা ব্যবসায়ী হোক, ব্যতিক্রম যে আরেকটা জায়গা আছে, ব্যবসায়ীও যে ব্যতিক্রম আছে, শিক্ষকতায়ও যে ব্যতিক্রম আছে। শিক্ষকদের মাঝে আছে না, সুইসাইড করে না, আপনাদের বাচ্চাদের টিউশনি করে তারে বেশি মার্ক দেয় না, এরকম তো আছে। কিন্তু যাদের আমরা পায়ে ধরে সালাম করতে চাই, মানে এত রেসপেক্ট করি যে পায়ে ধরে সালাম করে, কেন? তারা ব্যতিক্রম। আপনি যেখানে ব্যতিক্রম, সেটি আপনি ইউনিক হবেন ইনশাল্লাহ। আপনার সাফল্য তখন কথা বলবে। কিছুদিন পরে কিন্তু আমাদের বহু মানুষ আছে, দেখবেন ডক্টর ইউনূসকে এখন আর বলতে হয় না। রাজনৈতিক কারণে কেউ গালি দিতে পারে, কিন্তু এটা বুঝে যে আমরা বুঝতে যত দেরি করেছি, সারা পৃথিবী তত আগে বুঝেছে। বিকজ তারা বুঝে। যাই হোক, আসেন আবার আপনি ব্যবসায়ী হন, আই ডোন্ট মাইন্ড, বিকজ এই ধরনের ব্যবসায়ী আমাদের দরকার। আপনি তো লুবি বিজনেসম্যান না, আপনি ফাউন্ডেশন করে দেওয়ার বিজনেসম্যান। এখানে কিছু প্র্যাকটিক্যাল অবস্টেকলস আছে যেটা ফেস করি। ফর এক্সাম্পল আপনাকে একটু শেয়ার করি। এই যে কোর্সগুলো আমরা করাই, এগুলো তো বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ হয়, কম্পোনেন্ট ইউজ হয়, এবং এগুলো কোয়াইট এক্সপেন্সিভ, এবং দেখা যায় এগুলো একটা খুব সহজে আবার নষ্ট হয়ে যায়। ফর এক্সাম্পল 6 মাস 1 বছর পর পরে দেখা যায় আমাদের ল্যাপটপ গুলো নষ্ট হয়ে যায়, বিভিন্ন কম্পোনেন্ট নষ্ট হয়ে যায়। সো এটা চালিয়ে যাওয়া বেশ একটা খরচের একটা বিষয়, বেশ ব্যয়বহুল একটা বিষয়। কোর্স ফি যখন আমরা নির্ধারণ করি,
তখন এই যে আমাদের গার্জেনরা অনেক সময় একটু আপত্তি করেন যে এত টাকা কেন, হ্যাঁ এত টাকা তো বেশি। একটা ইংলিশ বা বাংলা কোচিং করতে গেলে হয়তো যে অ্যামাউন্টটা যে আমার ওখানে রোবোটিক্স এই কোর্সগুলো করতে হলে আমি হয়তো ডাবল চার্জ করতে হচ্ছে। কিন্তু তখন গিয়ে আমাদের একটু বোঝাতে কষ্ট হয় যে আমাদের যে আসলে বাংলা ইংলিশে কোচিং করানো, এ ধরনের কোর্সগুলো করানো আর আমার এই যে প্রোগ্রামিং বা রোবোটিক্স বা এ ধরনের কোর্সগুলো করানো, এটা টোটালি দুই জিনিস। হ্যাঁ, এবং দুই জিনিস এবং সেটা ম্যানেজমেন্টও ভিন্ন। জি, এখন আপনাকে বলি, আমি যখন স্কুলটা করি, এটা আমি রিপিট করতেছি আপনাকে উজ্জীবিত করার জন্য, আমি আপনার প্রতি মুগ্ধ এই জন্য। আমি গাড়ি রেখে রিস্কা নিয়ে বাসায় গেছি। বাসায় গিয়ে আমি কাউকে বলি নেই তার বাচ্চাটা আমাকে দেওয়ার জন্য। আমি জাফর ইকবাল সাহেবের বাসা অফিসে যখন গেছি, তখন তাকে আমি বলেছি এরকম একটা আইডিয়া করেছি, কেমন মনে হয়। তারপরে উনি কিছু সময় কথা বলে আইডিয়া নিয়ে শেয়ার করে, তারপরে উনি তার বেগমকে ডেকেছেন, উনিও প্রফেসর। তারপর দুইজনে আমার সাথে কথা বলতে বলতে একসময় বলছেন আমার বাচ্চাকে ভর্তি করবেন কিনা। আমি বলছি স্যার আপনার বাচ্চা কোথায় পড়ে, বলে খাজানসিবার ইন্টারন্যাশনাল স্কুলে আর একজন গভর্নমেন্ট স্কুলে ফার্স্ট বয়, 3 না 4 তখন। আমি বলছি আমি তো নার্সারি, কেজি আর স্ট্যান্ডার্ড 1 বড়জোর করব। উনি বলছেন আপনি আমার বাচ্চারে ভর্তি করেন, এই পর্যন্ত অন্তত আপনি শুরু করেন, আপনি পারবেন। এবং তখন ইনি আমাকে কমিটমেন্ট দিয়ে দিচ্ছেন, আমার কাছ থেকে কমিটমেন্ট আদায় করছেন যে তার বাচ্চা প্রথম দিন ভর্তি করব। আর একটা কথা বলি, তখন আমাদের সেক্টর কমান্ডার যে ছিলেন, আমি সংবাদপত্রের মানুষ হওয়ার কারণে এই জায়গাগুলোতে আমার একটা অ্যাক্সেস ছিল। কত সময় শুনলো, যত্ন করে শোনার পরে বলল আমার বাচ্চাকে ভর্তি করবেন কিনা। আমি বললাম আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে, যে ব্লুবার স্কুলে ক্লাস 6 এর ফার্স্ট গার্ল। তা আমি বললাম এটা আমি কল্পনাও করতে পারি না, চিন্তাও করতে পারি না। লোকটা বেজায় আমার পর রাগ হয়ে গেল, তা আমারও রাগ আসছে। পরে আমি ভাবলাম যে না ঠিক আছে, আমার রাগ দেখানো উচিত না, কারণ আমি একটা মিশনে নামছি। তা আমি বিদায় নিতে চাইলাম, শেষে উনি আবার বুদ্ধোদয় হলো, আমাকে আবার নিয়ে বসাইলো অনুরোধ করে। বসে বলল বেশি মন খারাপ করে দিচ্ছেন। আমি বললাম কি করলাম? বলল এমন সুন্দর আইডিয়া বললেন, আর আমার বাচ্চা নিবেন না, তাইলে আমার কাছে কেন আসছেন? আচ্ছা, ভেরি লজিক্যাল। এখন আমি তাকে বললাম যে আপনি দোয়া দেন, আমি চেষ্টা করব খুব অল্প দিনে ওই জায়গায় যেতে। কিন্তু আপনি শুনলে খুশি হবেন, এরকম আরো অনেকের বাচ্চা আসার কারণে আমার প্রথম দিন ওই ক্লাস 6 পর্যন্ত চালু করতে হয়েছিল। এবং প্রথম বছরেই আমাদের বাচ্চারা জিসিএসসি পরীক্ষা দিয়েছে। ব্রিটিশ কাউন্সিলে সিএসসি তে A+ ছিল। দুটা কথা বোঝাতে চাই, আপনি দয়া করে পয়সা কমাবেন না, কোয়ালিটি টিচার এনশিওর করবেন। প্রফেসর গোলাম রসুল স্যার তখন ট্রেজারার ছিলেন শাহজালাল ইউনিভার্সিটি, আগে ছিলেন এমসি কলেজের প্রিন্সিপাল। আমি উনাকে আর এমসি কলেজের আরেকজন অধ্যক্ষ আবুল বশর স্যারকে নিয়ে এসে বলছিলাম ইন্টারভিউ নিবেন টিচারদের, কেউ তদবির যদি করে এই ফাইলটা আপনি ফেলে দিবেন। আপনার জীবনে যত শক্ত ইন্টারভিউ নিছেন, এইটা হবে সেই ইন্টারভিউ। আমার পার্টনারদের ভিতর থেকে কেউ যদি তদবির করে, ওই ফাইলটাও আপনি ফেলে দিবেন, ওরে ইন্টারভিউতে ডাকবেন না। যার রেজাল্ট হয়েছিল, অসংখ্য লোকের ভিতর থেকে, আমরা তো স্যালারিটা কিন্তু একটু বেশি ঘোষণা করেছিলাম, অসংখ্য লোকের ভিতর থেকে যে 10 জন বেছে নিয়েছিলেন, আস্তে আস্তে আরো বাড়িয়েছি, এরা ছিল রিয়েল টিচার। এবং এর ফলে আস্তে আস্তে এটা ছড়িয়ে গিয়েছিল গার্জিয়ানদের মাঝে যে আমাদের বাচ্চাদের বাসা বাড়িতে মাস্টার লাগবে না, মেসাব লাগবে না, এটা গ্যারান্টি দিয়েছিলাম। বুঝতে পেরেছেন? ফলে আমার আজ ছাত্রর জন্য, এমনকি আমাদের পার্টনাররা যে পয়সা কমিটমেন্ট ছিল এই টাকা দিব, এর 3 ভাগের 1 ভাগ দেওয়ার আগে স্কুল হয়ে গেছে। বিকজ বাচ্চাদের টাকা পয়সা তখন এনাফ ছিল। শুধু যে কাজটা করেছি ওই টাকা মালিকরা নেয় নাই, ফার্দার ইনভেস্ট করেছি এডুকেশন ইকুইপমেন্টে, সিলেবাসে, এমনকি চেয়ার টেবিলটা পর্যন্ত। প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা চেয়ার, আলাদা টেবিল, এবং টেবিলে তার এই কম্পিউটার রাখার জন্য, বই রাখার জন্য বক্স ডয়ার সহ এই ফ্যাসিলিটি দিয়েছিলাম। তা আপনার যেহেতু আরো আন্তর্জাতিক মানের ব্যাপার চিন্তা, এই জায়গাতে আপনি আপুসীন থাকলে টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, এবং যদি চিন্তা লাগে আমারে ফোন দিয়ে বলবেন এখন আমার টাকা পয়সা দরকার।
আমাকে দিতে হবে না, আপনার জন্য আমি যে ক্যাম্পেইন করব টাকা পয়সা আসবে। ইনশাআল্লাহ। আজকে কিন্তু আমরা এখানে শেষ করব। আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কোনো একটা কথা বলে শেষ করবেন। আমি এটাই বলবো সবাইকে যে একদিন এসে যান, দেখে যান। বাচ্চারা কি করছে নিজের চোখে দেখে যান। দেখে গেলে আপনাদেরও ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগলে আমরা আরো উৎসাহ পাবো। আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগলো। আপনাদের দর্শকদের প্রতি আমার ধন্যবাদ থাকলো, অগ্রিম ধন্যবাদ যারা দেখছেন, যারা দেখবেন, এবং ইনশাল্লাহ আবারও আমাদের কথা হবে।